একটা গ্রাম যেখানে প্রতিনিয়ত ভয়ঙ্কর সব রাক্ষস একে একে মানুষদের গিলে ফেলে। ভয়ে কেউ আর ঘর থেকে বের হয় না, কেউ রাক্ষসের সামনে দাঁড়ানোর সাহস করে না। ঠিক তখনই সেই গ্রামে আসে এক বোকা গরিব নিরীহ ছেলে। সে বলে সে পারবে এই ভয়ঙ্কর রাক্ষসকে পরাজিত করতে, কিন্তু গ্রামের কেউই তার কথা বিশ্বাস করে না, উল্টো তাকে পাগল ভেবে বেঁধে ফেলে। এখন প্রশ্ন হচ্ছে, এই ছেলেটা কি সত্যি পারবে পুরো গ্রামকে রক্ষা করতে, নাকি উল্টো নিজের প্রাণটাই হারাবে গ্রামের লোকজনের অবিশ্বাসের কারণে? বন্ধুরা, এমনই এক ভয়, রহস্য, প্রেম আর আত্মত্যাগে ভরপুর গল্প নিয়ে হাজির হয়েছি আমরা সিনেস্কোপ বাংলাতে। আজকে আমরা এক্সপ্লেইন করতে চলেছি জার্নি টু দ্য ওয়েস্ট নামের একটা অসাধারণ মুভিতে। তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের মুভির জার্নি। সিনেমার শুরু হয় একটা শান্ত নদীর ধারে, যেখানে ছোট্ট একটা গ্রাম বসে আছে আপন মনে। নদীর কিনারে ভাসমান একটি নৌকোয় বসে খেলছে একটা ছোট্ট মেয়ে। তার দুনিয়া যেন শুধুই জল আর খেলনা নিয়েই গড়া। হঠাৎ করেই মেয়েটির বাবা এসে হাজির হয়। সে বলে, এই জায়গায় খেলো না, নদীর নিচে ভয়ঙ্কর এক দৈত্য আছে, সে তোমাকে নিয়ে যেতে পারে। বাবার মুখে এমন কথা শুনে মেয়েটি ভয়ে স্তব্ধ হয়ে যায়, চুপচাপ বসে থাকে আর স্থির চোখে তাকিয়ে থাকে নদীর গভীরে। এমন সময় মেয়েটিকে ভয় দেখানোর জন্য তার বাবা নিজেই পানির নিচ থেকে আস্তে আস্তে উঠে এসে মজার ভঙ্গিতে ভয় দেখায়। মেয়েটা প্রথমে ভয় পেলেও বাবার অভিনয় দেখে হেসে ওঠে। ঠিক তখনই জলের গভীর থেকে আসল কেউ একজন উঠে এসে মেয়েটির বাবাকে টেনে নিয়ে নিচে চলে যায়। চোখের পলক ফেলার আগেই সে নিখোঁজ। এরপর দৃশ্যপট বদলায়। দেখা যায় গ্রামের এক ফাদার বা ধর্মযাজক নদী থেকে একটা বিশাল মাছ ধরে এনেছে। সে জোর গলায় দাবি করছে এই মাছটাই হচ্ছে নদীর ভয়ঙ্কর সেই দৈত্য, যেটাকে সে নিজের হাতেই মেরে ফেলেছে। এই কথায় গ্রামের লোকেরা উল্লাসিত হয়। ঠিক তখনই আবির্ভাব হয় গল্পের প্রধান চরিত্র হুয়াংয়ের। সে পেশায় একজন দৈত্য শিকারী। হুয়াং সরাসরি জানিয়ে দেয় ফাদার যেটাকে মেরেছে সেটা মোটেও আসল দৈত্য না, আসল নদীর দৈত্যটা এখনও গভীরেই লুকিয়ে আছে। কিন্তু হুয়াংকে দেখে কেউই তাকে বিশ্বাস করে না। তার সাধারণ গরিব চেহারা আর অগোছালো আচরণ দেখে সবাই তাকে পাগল হিসেবেই ধরে নেয়। মেয়েটির মাও হুয়াংয়ের কথা বিশ্বাস করতে একেবারেই অস্বীকার করে দেয়। আর ফাদার তো হুয়াংকে অপমান করার অভিযোগ তোলে এবং গ্রামবাসীদেরকে উস্কে দেয় এই বেয়াদব ছেলেটাকে শাস্তি দিতে হবে। তাই তাকে রশি বেঁধে গাছে ঝুলিয়ে রাখার ডিসিশন নেওয়া হয়। গ্রামের মানুষও ফাদারের কথায় বিশ্বাস করে হুয়াংকে শাস্তি দেয়। এরপর সবাই নিশ্চিন্তে নদীতে গোসল করতে নামে। ঠিক তখনই হুয়াং নদীর দিকে তাকিয়ে ভয়ানক কিছু দেখে। সে দেখে এক বিশাল জলের দৈত্য ধীরে ধীরে সাঁতার কাটা মানুষের দিকে এগিয়ে আসছে এবং প্রাণপণে চিৎকার করে সবাইকে সাবধান করতে চায়, কিন্তু কেউই তার গুরুত্ব দেয় না। এবং এক মুহূর্তেই সে ভয়ঙ্কর দৈত্য উঠে এসে গোসলরত মানুষদের উপর হামলা চালায়। অনেককে সে গিলে ফেলে, বাকিরা প্রাণ ভয়ে দৌড়ে নদী থেকে বের হয়ে যায়। হুয়াং তখন সবাইকে বলে, নিজেকে মৃত মনে করে শুয়ে পড়ো, তাহলে দৈত্য তোমাদের আক্রমণ করবে না। এই কৌশল কাজেও লাগে। গ্রামবাসীরা বুঝতে পারে হুয়াং সত্যিই তাদের বাঁচাতে চায়। তাদের ভুল ভাঙে এবং তারা বুঝতে পারে এই অসুবিধাজনক চেহারার মানুষটাই ছিল তাদের প্রকৃত রক্ষাকর্তা। কারণ সে শুধু একজন দৈত্য শিকারী নয়, বরং সে একজন সাহসী আর নিঃস্বার্থ হৃদয়ের মানুষ। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সে ছোট্ট মেয়েটি কান্নারত অবস্থায় দৌড়ে তার মায়ের কাছে ছুটে আসছে। কিন্তু হঠাৎ করেই নদীর গভীর থেকে সে ভয়ঙ্কর জলের দৈত্য তার লম্বা জিহ্বা বাড়িয়ে দেয় এবং মুহূর্তেই শিশুটিকে ধরে ফেলে। শিশুটির মা ও আশেপাশে থাকা গ্রামের মানুষজন তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে, কিন্তু তারা কিছুই করতে পারে না। ভয়াল সেই দানব বাচ্চাটিকে চোখের সামনেই গিলে ফেলে। অসহায় মা তখন নিজের সন্তানকে বাঁচাতে নিজেই নদীতে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু দানব তার কাছেও দয়া করে না। মায়ের পরিণতিও হয় একই রকম, সেও সেই দৈত্যের খাদ্যে পরিণত হয়। এই হৃদয় বিদারক দৃশ্যের পরে আবারও সেই দানব আরেক শিশুকে আক্রমণ করতে উদ্যত হয়। ঠিক তখনই হুয়াং সাহসের সঙ্গে এগিয়ে এসে শিশুটিকে বাঁচিয়ে নেয়। এরপর গ্রামের কিছু সাহসী মানুষ এবং এক মোটা মেয়ে একসঙ্গে মিলিত হয়ে সেই জলদানবটিকে পানির উপরে টেনে তোলে। পানি থেকে উঠে এসে দৈত্যটি তার আসল রূপ ত্যাগ করে মানুষের আকৃতি ধারণ করে। হুয়াং তখন বুদ্ধদেবের মন্ত্র জপ করতে শুরু করে, যাতে করে দানবটির শক্তি কিছুটা হলেও কন্ট্রোলে আনা যায়। কিন্তু দানবটি ছিল প্রবল শক্তিশালী। বুদ্ধমন্ত্রের প্রভাবে সে কিছুক্ষণের জন্য কাবু হলেও দ্রুতই হুয়াংকে মারতে থাকে। সে চরম মুহূর্তে হঠাৎ করেই একটা রহস্যময় মেয়ে দৃশ্যপটে আবির্ভূত হয়। তার নাম ছিল টুয়ান। সেও একজন দৈত্য শিকারী ছিল।
তবে তার চরিত্র ছিল কঠোর। সে কারো প্রতি দয়া করত না। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সে দানবটিকে প্রচণ্ডভাবে অ্যাটাক করে এবং তার জাদুকাঠির শক্তি দিয়ে এক পর্যায়ে তাকে বন্দি করে ফেলে। টুয়ানের সাহসিকতা দেখে গ্রামের মানুষজন তাকে সম্মান জানায় ও ধন্যবাদ দেয়। এরপর টুয়ান হুয়াংকে তার পরিচয় জিজ্ঞেস করে। হুয়াং জানায় সেও একজন দৈত্য শিকারী এবং সে টুয়ানকে বুদ্ধদেবের পুরনো এক বই দেখায়, যেখানে দৈত্য নিয়ন্ত্রণের বিভিন্ন উপায় আছে। বইটি দেখে টুয়ান মৃদু হেসে ওঠে, আর তখন সে হুয়াংকে তার কাছে থাকা দুটো রহস্যময় ও শক্তিশালী ছুরি দেখায়। ছুরি দুটো ছিল বিশেষ এক ধরনের অস্ত্র, যেগুলো দৈত্য শিকারের কাজে ব্যবহৃত হতো। এই দৃশ্য শেষে হুয়াং তার গুরুজনের কাছে ফিরে যায় এবং গ্রামে যা কিছু ঘটেছে, বিশেষ করে সে জলদানবটির ব্যাপারে বিস্তারিতভাবে জানায়। কিন্তু তার গুরু হুয়াংকে জানায় সেই ঘটনার আগেই সব কিছু জানে। সে বলে, একসময় সেই জলদৈত্যটি ছিল খুবই সহানুভূতিশীল ও ভালো মনের এক প্রাণী। একদিন সে নদীতে ডুবে যাওয়া এক শিশুকে উদ্ধার করতে গিয়ে ভুল বোঝাবুঝি হয়। গ্রামের লোকেরা ভাবে সে শিশুটিকে আক্রমণ করতে এসেছে, তাই রাগের বশে তাকে নির্মমভাবে হত্যা করে এবং তার মৃতদেহ নদীতে ফেলে দেয়। এই ঘটনার পর থেকেই সেই নিরীহ জলদৈত্যটি ক্রমশ রূপ নেয় এক প্রতিশোধ পরায়ণ ভয়ঙ্কর দানবে। এই সব কিছু শুনে হুয়াং তার গুরুকে প্রশ্ন করে, আসলে কি বুদ্ধদেবের সেই মন্ত্র এতটাই শক্তিশালী? উত্তরে গুরু বলেন, এই মন্ত্রগুলো শুধু শক্তিশালী না, বরং এতটাই প্রভাবশালী যে তা কোনো অশুভ আত্মাকেও শুভ শক্তিতে রূপান্তরিত করতে পারে। তখন হুয়াং জানায় সে অন্যান্য দৈত্য শিকারীদের মতোই সব দৈত্যকে নিঃশেষ করতে চায়, কিন্তু তার গুরু তখন তাকে সোজা না করে দেয় আর বলে, সব সমস্যার সমাধান হত্যা না, বরং সঠিক পথে পরিচালনার জন্য এবং তাদের অন্তরের অন্ধকার দূর করতেই এই মন্ত্র যথেষ্ট। পরবর্তীতে আমরা দেখি একটা কাপল একটা রেস্টুরেন্টে খেতে আসে। তারা যখন রেস্টুরেন্টে প্রবেশ করে তখন হঠাৎ পেছন থেকে দরজাটা বন্ধ হয়ে যায়। আশেপাশে তাকিয়ে দেখে পুরো রেস্টুরেন্টে তারা ছাড়া আর কেউ নেই। কিছুক্ষণ পর হঠাৎ সামনে এসে হাজির হয় এক ওয়েটার, যে তাদের সামনে এক ঝলসানো শূকরের রোস্ট নিয়ে আসে। রোস্টটা দেখে তাদের কাছে বেশ ভালো লাগে। তারা রোস্ট খেতে বসে এবং খেতে খেতেই বলে, এই খাবারের স্বাদ নাকি দারুণ। ওয়েটারকে তারা প্রশংসা করে। এরপর সে রেস্টুরেন্টের মালিক সামনে এসে দাঁড়ায়। তখন মেয়েটি তাকে প্রশ্ন করে, সে এত সুস্বাদু খাবার কিভাবে বানায়? এই প্রশ্নের উত্তরে মালিক তার আসল রূপ দেখায়, যেটা ছিল ভয়ানক এক দৈত্য। এই সিন দেখে কাপলটি বুঝে যায় তারা দুঃস্বপ্নে আছে। তারা তখনই পালানোর চেষ্টা করে, কিন্তু দৈত্যটি পেছন থেকে তাদের অ্যাটাক করে। পালাতে গিয়ে হঠাৎ তাদের নজর পড়ে সেই শূকরের রোস্টের দিকে। তারা বুঝতে পারে ওটা আসলে শূকর না, মানুষের দেহেও আছে। এমন বিভৎস দৃশ্য দেখে তারা হতভম্ব হয়ে যায়। ঠিক তখনই দৈত্যটি তাদের হত্যা করে ফেলে। এরপর আমরা দেখি সেই রেস্টুরেন্টে হুয়াং নামের এক দৈত্য শিকারী আসে। একটা মেয়ে এসে তাকে অভ্যর্থনা জানায় আর বলে, আশা করি আমাদের রোস্টেড পিস আপনার পছন্দ হবে। কিন্তু হুয়াং তো একজন প্রশিক্ষিত দৈত্য শিকারী, সে বুঝে যায় একটা প্রবলেম আছে। তার চোখে রোস্টেড পিস আসলে রোস্টেড মানুষের দেহ আর কাস্টমারদের জায়গায় সে মৃতদেহ দেখতে পায়। তখন হুয়াং গর্জে উঠে বলে, বন্ধ করো এই মৃত্যুর খেলা, আমি জানি তুমি দৈত্য। এই কথা শুনে মেয়েটি হুয়াংকে মারার চেষ্টা করে। ঠিক তখনই টুয়াং এসে উপস্থিত হয় এবং তার জাদুর ছুরি দিয়ে দৈত্যদের উপর অ্যাটাক করে। এরপর রেস্টুরেন্টের ভয়ানক মালিক আসলে টুয়াং তার উপর আক্রমণ করে। আর তখনই আমরা জানতে পারি যে সে আসলে একজন শূকরের মতো দেখতে একটা পিগ ডেমন। টুয়াং তখন হুয়াংকে বলে, তুমি এই শূকর দৈত্যটিকে নিজের মধ্যে টেনে নাও। হুয়াং সেটাই করে। টুয়াং তার বিশেষ জাদুর কাপড় দিয়ে তাকে পুতুলে রূপান্তর করতে চায়, কিন্তু পিগ ডেমন এতটাই পাওয়ারফুল ছিল যে সে কোনোভাবেই কন্ট্রোলে আসে না। সে তার ভয়ঙ্কর আসল রূপে ফিরে আসে। তখন হুয়াং এবং টুয়াং দুজনেই প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায়। এরপর দেখা যায় ধীরে ধীরে টুয়াং হুয়াংকে ভালোবাসতে শুরু করে। তারা একে অপরের কাছে আসার চেষ্টা করে, কিন্তু সেই মুহূর্তেই হুয়াং হঠাৎ করে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সে দেখা করে তার সিনিয়রের সাথে এবং আগের রাতে যা হয়েছে সব বলে। সিনিয়র বলে, আমি জানি যেটা তুমি দেখেছো ওটা ছিল একটা পিগ ডেমন। সে একটা সময় খুবই উদার ও ভালো ছিল, কিন্তু তার স্ত্রী একদিনে তাকে প্রতারণা করে ছেড়ে চলে যায়। সেই ধাক্কা সহ্য করতে না পেরে সে ধীরে ধীরে পিগ ডেমনের রূপ নেয়। সিনিয়র আরও বলে, যদি তুমি সত্যিই চাও তাকে শান্ত করতে, তাহলে তোমাকে দেখা করতে হবে সবচেয়ে বড় দৈত্যের সঙ্গে, যার নাম মানকি কিং। বুদ্ধদেব নিজে তাকে 500 বছরের জন্য এক পাহাড়ের গুহায় বন্দি করে রেখেছে। এটা শুনে হুয়াং জিজ্ঞেস করে, সে কি এখনও আছে? সিনিয়র তাকে বলে, ওই পাহাড়ে একটা বিশাল বুদ্ধদেবের মূর্তির পাশেই একটা গুহা আছে। সে গুহার মধ্যে বন্দি হয়ে আছে মানকি কিং। তবে মনে রেখো, সে যেমন পাওয়ারফুল তেমন বুদ্ধিমান আর ধূর্ত।
তুমি যেন খুব সাবধানে থাকো, কোনো ফাঁদে পা দিও না। এরপর হুয়াং যাত্রা শুরু করে মানকিকিংয়ের জন্য, কিন্তু পথেই এক ফাঁদে পা আটকে যায়। সেই মুহূর্তে সেখানে হাজির হয় কয়েকজন লোক, যাদের গলায় ছিল ঠিক টুয়াংয়ের মতো জাদুকরি মালা। তারা হুয়াংকে জানায় যে তারাও দৈত্য শিকারী এবং টুয়াং তাদের কাছে বন্দী। এই কথার মাঝেই টুয়াং এসে উপস্থিত হয় এবং বলে, এরা কেউ দৈত্য শিকারী না, ওরা আসলে আমার স্বামী স্ত্রী সঙ্গী, আমাদের ছেড়ে দাও। তাদের কথার সত্যতা যাচাই করার জন্য হুয়াংকেও প্রশ্ন করা হয়। তখন টুয়াং হুয়াংকে বলে, তুমি বলো আমরা স্বামী স্ত্রী, না হলে এরা আমাদের মেরে ফেলবে। এরপর টুয়াং হুয়াংকে জোর করে চাপে ফেলে যেন তারা কাপল প্রমাণিত হয়। সে সময় টুয়াং ভুল করে সত্যিটা বলে দেয়, আর এই পুরো নাটকটা ছিল হুয়াং নিজের কাছে আনার জন্য। টুয়াং আসলে হুয়াংকে অনেক ভালোবাসে। এই সত্যটা জেনে হুয়াং খুবই রেগে গিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু টুয়াং তার সঙ্গীদের বলে ওকে কোনোভাবে আটকাও। এরপর সে এক সঙ্গীর কাছে গিয়ে বলে, আমি এখন কি করব যাতে হুয়াং আমাকে ভালোবাসে? সঙ্গী বলে, আমার কথা মতো কাজ করো, দেখবে হবে সব। তারপর টুয়াং হুয়াংয়ের কাছে যায়, তার সেই সঙ্গী হাত নাড়াতে থাকে, যেটা দেখে টুয়াংও নিজের হাত নাড়াতে থাকে হুয়াংয়ের দিকে। ভাবতে থাকে এভাবে হয়তো হুয়াং তার প্রেমে পড়বে, কিন্তু কিছুই হয় না, বরং টুয়াং মেরে ফেলে হুয়াংকে আহত করে ফেলে। সে সময়ই তারা দূরে এক চিৎকার শুনতে পায় এবং দেখে পিগ ডেমন। টুয়াং দ্রুত বলে বাহন চালিয়ে পালাতে হবে, কিন্তু ততক্ষণে পিগ ডেমন কাছে চলে আসছে। হুয়াং টুয়াংকে নিয়ে বাহন থেকে ঝাঁপ দেয়, আর পিগ ডেমন বাহনে আক্রমণ করে সেটাকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। এই দৃশ্য দেখে টুয়াং সেন্সলেস হয়ে পড়ে। হুয়াং তাকে জড়িয়ে ধরে। টুয়াং হাসতে হাসতে বলে, এখন তো বলতে পারো তুমি আমায় ভালোবাসো? হুয়াং স্পষ্টভাবে বলে, ভালোবাসি না। ঠিক সে সময় আরও দুজন দৈত্য শিকারী আসে। তাদের একজন পিগ ডেমনকে দূর করে দেয়। এরপর তিনজন মিলে নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দেয় কে আসলে বেশি পাওয়ারফুল। হুয়াং তাদের বোঝায় এভাবে ঝগড়া না করে একসাথে দলবদ্ধ হয়ে লড়াই করা উচিত, কিন্তু একজন শিকারী তাকে ইনসাল্ট করে গরিব বলে। তখন টুয়াং এগিয়ে এসে হুয়াংয়ের পাশে দাঁড়ায়। হুয়াং রেগে গিয়ে বলে, তুমি আমাকে আমার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিচ্ছ, আমার সামনে একটা বড় লক্ষ্য আছে, আমার পথ ছাড়ো। এ কথা শুনে টুয়াং রাগে হুয়াংয়ের বই ছিঁড়ে ফেলে, কিন্তু হুয়াং এসবের প্রতি কনসেন্ট্রেশন না দিয়ে একাই রওনা হয়। অবশেষে হুয়াং পৌঁছায় সে রহস্যময় পাহাড়ের পাদদেশে, কিন্তু তার আশা অনুযায়ী কোথাও চোখে পড়ে না সেই বিশাল বুদ্ধদেবের মূর্তি। কিছুটা বিভ্রান্ত হয়ে সে এক জায়গায় বসে পড়ে এবং চোখ বন্ধ করে ধ্যানে লিপ্ত হয়। তখনই সে মনের চোখে সেই বুদ্ধ মূর্তিকে দেখে। ধীরে ধীরে সে আবিষ্কার করে বানর রাজার লুকানো গুহা। সেখানে হুয়াংয়ের দেখা হয় সেই কিংবদন্তি মানকি কিংয়ের সঙ্গে। সে জানতে চায় কিভাবে ভয়ঙ্কর পিগ ডেমনকে পরাজিত করবে। মানকি কিং বলে, তুমি যদি এক অপূর্ব সুন্দরী নারীর সাহায্যে তাকে এখানে ডেকে আনতে পারো, তবে আমি বাকিটা সামলাবো। ঠিক তখনই টুয়াং সেখানে আসে। তাকে দেখে অবাক হয়ে হুয়াং বলে, তুমি এখানে কি করছো? টুয়াং বলে, আমাকে প্রশ্ন করো না, জানি এই মুহূর্তে তোমার একজন রূপবতী নারীর খুব প্রয়োজন। এরপর টুয়াং কৌশলে সেই পিগ ডেমনকে ফাঁদে ফেলতে সাহায্য করে। পিগ ডেমন এসে তাদের অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু গুহার গভীর থেকে মানকি কিং আওয়াজ করে তাকে নিজের কাছে নিয়ে নেয়। হুয়াং এবং টুয়াং গুহার ভেতরে প্রবেশ করলে দেখে পিগ ডেমন একটা ছোট্ট শূকরে রূপ নিয়েছে। টুয়াং তার জাদুকরি লাঠির সাহায্যে তাকে বন্দি করে ফেলে। পরবর্তী দৃশ্যে টুয়াং হুয়াংকে একটা জাদুর আংটি দেয়, কিন্তু হুয়াং সেটা ভাঙার চেষ্টা করে। এটা দেখে টুয়াং দুঃখে আংটিটি ফিরিয়ে নেয় এবং বুদ্ধের ছেঁড়া বইটি দিয়ে বলে, আমি ভালো করে পড়তে পারি না, এই বইটা জোড়া লাগাতে আমার 3 দিন লেগেছে, যদি কখনো আমার কোনো কথাই তোমার খারাপ লেগে থাকে মাফ করে দিও। এরপর তারা বিদায় জানায়। সে সময় মানকি কিং গুহা থেকে হুয়াংকে বলে, আমি বহুদিন ধরে চাঁদের আলো দেখি না, আজ কি পূর্ণিমা? হুয়াং বলে, হ্যাঁ। মানকি কিং বলে, ফুলে ভরা গাছগুলো গুহার মুখ ঢেকে রেখেছে, তাই চাঁদ দেখতে পায় না। হুয়াং সেই গাছগুলো উপড়ে ফেলে, কিন্তু সে বুঝতেই পারেনি এগুলোই ছিল সেই মায়াবী ফাঁদ যা মানকি কিংকে আটকে রেখেছিল। গাছ ধ্বংস হতেই মানকি কিং মুক্ত হয়ে যায় এবং তার আসল রূপে আসে। বাইরে এসে সে গর্ব করে বলে, আমি এখন মুক্ত, বুদ্ধ আর আমার কিছুই করতে পারবে না। হুয়াং তাকে বলে, তুমি ভুল বলছো, বুদ্ধদেব সবসময় আছে, আর অন্যায়ের শাস্তি তিনি নিশ্চয়ই দেবেন। এ কথা শুনে হুয়াং ধ্যানে বসে পড়ে। মানকি কিং রেগে গিয়ে তার সমস্ত চুল ছিঁড়ে ফেলে আর চিৎকার করে বলে, তোমার বুদ্ধদেব মিথ্যে, তার অস্তিত্ব নেই, এখন সে তোমাকে বাঁচাতে পারবে না। ঠিক তখনই 3 জন আত্মঘাতী যোদ্ধা সেখানে আসে এবং মানকি কিংকে আক্রমণ করে, কিন্তু তার অতিমানবিক শক্তির কাছে তারা কেউই টিকতে পারে না। এরপর সে হুয়াংকেও হত্যা করতে চায়। টুয়াং এসে হস্তক্ষেপ করে, দুর্ভাগ্যজনকভাবে নিজেও প্রাণ হারায়। হুয়াং তখন গভীর শোকে ভেঙে পড়ে। সে বুঝতে পারে টুয়াং তাকে সত্যিকারে ভালোবাসত। মানকি কিং টুয়াংয়ের দেহ ছুঁড়ে ফেলে দেয় এবং তার অস্তিত্বকে সম্পূর্ণভাবে মুছে দেয়। অন্যদিকে হুয়াং মনে মনে বুদ্ধের প্রতি বিশ্বাস ধরে রাখে।
অবশেষে তার ঐশ্বরিক শক্তি দিয়ে মানকি কিংকে একজন সাধারণ মানুষের রূপে রূপান্তর করে ফেলে। শেষ দৃশ্যে আমরা দেখি হোয়াং পিক যেমন মানকি কিং এবং ওয়েটার যেমন একসঙ্গে একটি নতুন যাত্রা শুরু করে। আর এখানেই শেষ হয় আমাদের আজকের গল্পটি। বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখা হবে নতুন কোনো সিনেমার এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সিনেস্কোপ বাংলার